মাস্টার তার মাইয়া কিছুতেই দিব না। তুই ওই মাইয়ারে ভুললা যা, আমি চেয়ারম্যানের মাইয়ার লগে তোর বিয়া দিব। চেয়ারম্যানে কইছে তার অর্ধেক সম্পত্তি তোর নামে লেখা দিব। চোখজোড়া রক্তিম বর্ণ ধারণ করল ইফাতের। মনে হচ্ছে এই যেন সামনে বসে থাকা অর্ধবয়স্ক লোকটিকে ঝলসে দেবে এই দৃষ্টি দিয়ে। নেওয়াজ মির্জার কলিজা শুকিয়ে আসছে, ভয় বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। ছেলেটা একদম ওনার বাবার মতো রাগী হয়েছে। যৌবনে নেওয়াজ মির্জা একমাত্র ওনার বাবাকে প্রচণ্ড ভয় পেতেন। কখনো বাবার মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারেননি। বাবা মারা গেছেন প্রায় ৩৫ বছর হতে চলল, অথচ ঠিক সেই একই রাগ তেজ এখন তিনি দেখতে পান নিজের ছেলের মধ্যে। ড্রেসিং টেবিলটা সজোরে ধাক্কা মেরে ফেলে দিল ইফাত। কেঁপে উঠলেন নেওয়াজ মির্জা। ইফাত শাসনের শব্দে বলল, আপনার আমি অনেক সম্মান করি আব্বা। এই সম্মানের রাগ আর ঘৃণায় পরিণত কইরেন না। আমার পায়রা কি লাগবে? পায়রা কি আমার চাই। এখন কিভাবে আপনি আমার কাছে আমার পায়রাকে আনবেন আমি তো জানি না। ভয়ে ভয়ে নেওয়াজ মির্জা পুত্রের উদ্দেশ্যে কথাটা ছুড়ে মারলেন। তাহলে মির্জা বারে ত্রিসীমানাতে পা ফেলবো না ইফাত মির্জা, নিজেকে শেষ করে দেব। হুড়মুড় করে ঘর থেকে বেরিয়ে গেল ইফাত। নেওয়াজ মির্জা শরীর ছেড়ে দিল। বসা থেকে শুয়ে পড়লেন বিছানায়। সামান্য একটা মেয়ের জন্য ইফাত ওনার মুখের উপর এত বড় একটা কথা বলতে পারল? কিছু পড়ার শব্দে নিচ থেকে ছুটে এসেছেন ইসম তারা এবং মাহবুবা। ঘরের এমন অবস্থা দেখে মাহবুবা চমকিত কণ্ঠে প্রশ্ন করলেন, আয়না ফালাইছে কেডায়? নেওয়াজ মির্জার কান পর্যন্ত কথাটা পৌঁছালো না। খাবার নিয়ে মেয়ের ঘরে এলেন শিখা বেগম। মাকে দেখেই মুখ ঘুরিয়ে নিল পায়রা। শিখা ভাত মেখে মেয়ের মুখের সামনে এক লোকমা ধরে বললেন, সন্তান অপরাধ করলে বাবা মা একটু শাসন করে, তার জন্য এতদিন ধরে মুখ কালো করে বসে থাকতে হয় না। পায়রা অভিমানী স্বরে বলল, আমি কোনো অন্যায় করিনি। ভুল একটা হয়ে গেছে, এখন কি তোর পায়ে ধরে মাপ চাইতে হবে? পায়রা বিস্মিত হয় মায়ের কথায়। বুঝতে পারে রেগে আছেন তিনি। চুপচাপ হা করে খাবারটা মুখে পুরে নিয়ে শিখা বলেন, কলেজে যাস না কেন? লেখাপড়া কি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিস? লেখাপড়া ছাড়া আমাদের ঘরে কোনো জায়গা নেই, বিয়ের ব্যবস্থা করব। আজকে উঠল পায়রা, উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কাল থেকে প্রতিদিন যাব, আর মিস হবে না। মনে মনে হাসলেন শিখা বেগম। আবারও নিজের বাড়িতে নেওয়াজ মির্জাকে দেখে ভড়কে গেলেন ফয়সাল ইসলাম। মুখে ওনার কাঠিন্যতা ভর করল। নেওয়াজ মির্জা ইতস্তত কণ্ঠে বলে উঠলেন, যদি না আনি সেদিনকার ঘটনা আমি লজ্জিত মাস্টার, পারলে ভুলে যান সেসব কথা। ফয়সাল আহমেদের চোখ মুখ বিস্ময়ে ছেয়ে গেছে। নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ঠিক শুনেছেন তো তিনি? নেওয়াজ মির্জা নত দৃষ্টিতে বললেন, আপনি ঠিকই শুনছেন, আপনার লগে আমার কিছু জরুরি কথা ছিল, সেই কারণেই আবার ওইখানে আসা। ফয়সাল ইসলাম ক্ষীণ কণ্ঠে বললেন, বলুন। বাইরে দাঁড়ায় এইসব কথা কি আর কম যায়? আচ্ছা, ভেতরে আসুন। শিখা বেগম রাগ মিশ্রিত দৃষ্টিতে তাকালেন স্বামীর পানে। স্ত্রীর দৃষ্টি অগ্রাহ্য করে নেওয়াজ মির্জাকে নিয়ে বসার ঘরে এলেন ফয়সাল ইসলাম। স্ত্রীর উদ্দেশ্যে বললেন, সেদিন চা না খেয়ে উনি চলে গিয়েছিলেন, আজ আর ছাড়ছে না। চা নিয়ে এসো 2 কাপ। ধূপ ধাপ পা ফেলে রান্নাঘরে গেলেন শিখা বেগম। নেওয়াজ মির্জার উদ্দেশ্যে ফয়সাল ইসলাম বললেন, এবার বলুন। সেই দিনের ঘটনার লেগে আমি সত্যি খুব লজ্জিত। আসলে ওই দিন আমার মাথা ঠিক ছিল না। আপনার মাইয়ারে আমার পোলার মনে ধরছে, তাই ও আমার কাছে কইছে যাতে আমি আপনার কাছে বিয়ার প্রস্তাব রাখি। কিন্তু কথাটা শুনে আমার মাথা গরম হয়ে গেছিল। বাড়ি বইয়া আইসা যা তা কইয়া গেছিলাম। আমি তখন বুঝতে পারি নাই যে আমার পোলা আপনার মাইয়ার লেগে এতটা পাগল। তাই আমি কই কি, আমাকে মধ্যে যা ঝামেলা আছে ওগুলো বললা যান। ওসব কথা আমি মনে রাখিনি, কারণ আমার মেয়েকে চিনি। পোলাটা আমার নয়নের বনি, ওরে আমি অনেক ভালোবাসি। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না মাস্টার। কিছু মনে না করলে আমি এখনই ওগো 2 জনের বিয়ার কথা ভাগা করতে চাই। আমাকে মাঝখানের ঝামেলা ওগো মধ্যে আইতে দিব না, কথা দিতেছি। আপনার মাইয়ারে একটু অযত্ন হইতে দিব না, রানী করে রাখবো। শিখা বেগম চায়ের কাপ দুটো ছোট টেবিলটায় রাখলেন। স্বামীর উত্তর শোনার আশায় দাঁড়িয়ে রইলেন। ফয়সাল ইসলাম ভাবার জন্য কোনো সময় নিলেন না, সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আমার মেয়ে সবে দ্বাদশে পড়ছে, এখনই ওর বিয়ের কথা ভাবছি না আমি। সমস্যা নাই, এখন কাবিন কইরা রাখমু। পায়রা মায়ের পরীক্ষা শেষ হলে না হয় ধুমধাম কইরা সবারে জানাইয়া ঘরে তুলমু। দেশের ছেলের যদি অভাবও পড়ে, তাহলে মেয়েকে আমি সারা জীবন ঘরে বসিয়ে রাখবো, তবু মির্জা বাড়িতে মেয়ে বিয়ে দেবো না। মোদ্দা কথা, অমন অভিশপ্ত বংশে আমি মেয়ে বিয়ে দেবো না। অপমানিত বোধ করলেন নেওয়াজ মির্জা। রাগটাকে অতি কষ্টে নিয়ন্ত্রণ করে বললেন, ইফাত আমগো মতো এতটা খারাপ না। খারাপ হইলে আমারে দিয়া বিয়ার প্রস্তাব পাঠাইতো না, বরং আপনার মাইয়ারে তুইল্লা নিয়া নিজেই বিয়া করে ফেলাইতো।
পোলাটা খুব কষ্ট পাইতেছে, যা আমার সহ্য হইতাছে না। আমিও জানি আপনার ছোট ছেলে খারাপ নয়, কিন্তু ও শরীরেও আপনার রক্ত বইছে। বদলাতে আর কতদিন? আমি আমার সিদ্ধান্তে অটল, দয়া করে আসতে পারেন। কিছু বলতে গিয়েও থেমে গেলেন নেওয়াজ মির্জা। এত বছরের জীবনে এই প্রথম এভাবে অপমানিত হতে হয়েছে ওনাকে, যা কিছুতেই সহ্য করার মতো নয়। নতমস্তকে লম্বা কদম ফেলে চলে গেলেন ফয়সাল ইসলামের বাড়ি থেকে। উনি যেতেই শিখা বেগম বলে উঠলেন, জমি ছেড়ে এখন নজর এসেছে আমার মেয়েটার দিকে। এদের হাবভাব কিছুতেই ভালো ঠেকছে না। আর কতদিন? এবার তো অন্তত চলো এখান থেকে। এই ছোট্ট জীবনে এত ঝামেলা আমার ভালো লাগছে না। আমি শান্তি চাই। স্বামী সন্তান নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে শান্তিতে বাঁচতে চাই। বিপরীতে কি বলবে ভেবে পেলেন না ফয়সাল ইসলাম। প্রসঙ্গ বদলে বললেন, খেতে দাও, স্কুলে যেতে হবে তো। স্বামীর এমন হেয়ালিপনা পছন্দ হলো না শিখা বেগমের। কপট রাগ দেখিয়ে চলে গেলেন। গতকাল দুপুর থেকে মুখে কিছু তুলছে না ইফাত। বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে, দৃষ্টি সিলিংয়ের পানে। গভীর কোনো ভাবনায় মগ্ন সে। মাত্র কয়েকদিনের সুন্দর চেহারাখানার কি অবস্থা হয়েছে! প্রেমে পড়লে কি মানুষ বদলে যায়? বেড়ে যায় পাগলামি? নিজের উপর থেকে সকল মায়া উঠে যায়? হয়তো এমনই হয়, যা ইফাতকে দেখে সুস্পষ্ট জানান দিচ্ছে। নওয়াজ মির্জা ছেলের ঘরে প্রবেশ করলেন। অনেক বছর পর আজ তিনি ছেলের ঘরে এসেছেন। পুরো ঘর নিষ্পলক দৃষ্টিতে একবার দেখে নিলেন। পুত্রের মনোযোগ আকর্ষণে গলা খাকারি দিলেন। পরিচিত গলার আওয়াজে শোয়া থেকে উঠে বসল ইফাত। ব্যগ্র কণ্ঠে বলল, কিছু বলবে? নওয়াজ মির্জা এগিয়ে এসে বিছানার একপাশে বসলেন, দৃষ্টি দরজার দিকে। বললেন, মাস্টারের কাছে গেছিলাম বিয়ার প্রস্তাব নিয়ে, কিন্তু হ্যাঁ রাজি হয় নাই। শুধুমাত্র তল লেগা হ্যার কাছে আমি মাফ চাইছি। অনেক অনুরোধ করছি, কিন্তু হ্যাঁ কইয়া দিছে মির্জা বংশের পোলার কাছে মাইয়া বিয়া দিব না। আমার অপমান করে তারাইয়া দিছে, শুধু তার পা ধরাটাই বাকি আছিল। ইফাত প্রত্যুত্তর করল না, নীরবে পিতার মুখশ্রীর পানে চেয়ে রইল। নেওয়াজ মির্জা বসা থেকে উঠে দাঁড়ালেন, বললেন, মাস্টার এক কথার মানুষ, তাই ওই মাইয়ারা তুই ভুললা যা। চেয়ারম্যানের মাইয়া ওর থেকেও সুন্দর উচ্চ বংশের। বিয়ার পর আর ওই পায়রার কথা তোর একটুও মনে পড়বো না। ভুললা যাবি, যুগ যুগ ধরে এইটাই হইয়া আইতাছে। কেউ কাউরে মনে রাখে না রে। সময়ের লগে লগে সবাই সবাইরে ভুললা যায়, তখন বুঝবি জীবনে কত বড় একটা ভুল করতে যাইতেছিলি। কথাটা শেষ করে চলে গেলেন তিনি। বাবা যেতেই আবারও পূর্বের ন্যায় শুয়ে পড়ল ইফাত। এই মুহূর্তে নিজেকে অনুভূতিহীন একজন মানুষ মনে হচ্ছে। মনের গহ্বরে কত শত চিন্তা, ভালোবাসার মানুষকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন। এই জীবনে কি তার এই ইচ্ছেটা কি পূরণ হবে না? উত্তরার 2 নং সেক্টরের 9 তলা ভবন। ক্লান্ত শরীর নিয়ে সিঁড়ি বেয়ে 5 তলায় উঠল আতিফ। লিফট নষ্ট হয়েছে 2 দিন হলো, তাই সিঁড়ি দিয়ে কাজ চালাতে হচ্ছে। মিষ্টি রঙের শার্টটা অর্ধ ভেজা, কপাল থেকে চুইয়ে চুইয়ে ঘাম ঝরছে। চুলগুলো বড্ড এলোমেলো, দেখে মনে হচ্ছে সদ্য কোনো পুকুর থেকে ডুব দিয়ে এসেছে। ছোট ছোট কদম ফেলে ফ্ল্যাটের সামনে এসে দাঁড়িয়ে কলিং বেল বাজালো। দ্বিতীয়বার বাজানোর জন্য সুইচে হাত রাখতে দরজা খুলে গেল। দেখতে পেল এক অপরূপা সুন্দরী রমণীকে। সব ক্লান্তি যেন নিমিষে অদৃশ্য হয়ে গেল। চোখে মুখে আনন্দ চিকচিক করে উঠল। রমণী দরজার সামনে হতে সরে দাঁড়িয়ে বলল, আহারে ঘাইম্মা, কি হইছো? ভিতরে আসো তাড়াতাড়ি। 2 পা ফেলে ভেতরে প্রবেশ করে দরজা আটকে দিল আতিফ। রমণী তাড়াহুড়ো করে ভেতরে যেতে নিলে তার ডান হাত শক্ত করে ধরে নিচের দিকে ঘোরালো। গাঢ় চুম্বন এঁকে দিল তার কপালে। রমণী চমকালো না, এটা নিত্যদিনের ঘটনা, যাতে সে অভ্যস্ত হয়ে গেছে। আতিফের দৈনন্দিন কাজের রুটিনে এটিও যোগ হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ হিসেবে। হাতটা ছেড়ে দিয়ে আতিফ গিয়ে সোফায় বসলো। গলার টাই খুলতে খুলতে বলল, আমার ইরাবতী কি জানে না, তাকে দেখলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। ইরা মুচকি হেসে মাথা নুইয়ে নিল। আতিফ বুঝতে পারল তার স্ত্রী লজ্জা পাচ্ছে। ঠোঁটের কার্নিশে হাসির রেখা ফুটে উঠল। চোখ মেরে বলল, ইরাবতী কি লজ্জা পাচ্ছে? বউয়ের লজ্জা ভাঙানোর উপায় খুব ভালো করে আমার জানা আছে, কিন্তু বাহিরের পোশাক পরনে থাকার কারণে উপায়টা এই মুহূর্তে কাজে লাগাতে পারলাম না। ইরা লাজুক হেসে প্রশ্ন করল, কি উপায়? তোমায় কোলে নিয়ে এই ঠোঁট জোড়া। বাকি অংশটুকু বলতে পারল না আতিফ। ইরা তাকে থামিয়ে দিয়ে চোখ রাঙিয়ে বলল, ঘরে আব্বা আম্মা আছে, তা কি ভুল্লা গেছো অসভ্য? কথাটা শেষ করেই দ্রুত রান্নাঘরে চলে গেল ইরা। স্ত্রীর এমন লাজুকতায় ভরা চেহারা দেখলে খুব হাসি পায় আতিফের, সাথে পায় প্রেম। প্রেমের বিয়ে তাদের, অথচ এত লজ্জা। ফোঁস করে নিঃশ্বাস ফেলল আতিফ। বিড়বিড় করে বলল,
হায়রে কপাল, বউয়ের সঙ্গে শান্তিতে একটু রোম্যান্সও করা যায় না? টানা এক সপ্তাহ পর আজ আকাশে কালো মেঘ জমেছে, চারিদিকে বইছে তুমুল বাতাস, ক্ষণে ক্ষণে আকাশ গর্জে উঠছে। বিকেল 5টা বাজে, অথচ বাইরের পরিস্থিতি দেখে মনে হচ্ছে না পৃথিবীর বুকে নেমে এসেছে দীর্ঘ রজনী। গালে হাত দিয়ে বসে আছে পায়রা, দৃষ্টি জানালা ভেদ করে খোলা আকাশ পানে। আকাশটা তার নিকট অতি মোহময় লাগছে। আকাশ গর্জে উঠতেই লোডশেডিং হয়েছে তৎক্ষণাৎ। ঘর এখন পুরো অন্ধকার। বাহিরে থেকে শীতল বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে তার শরীর। টিনের চালে শব্দ হচ্ছে, বৃষ্টি নেমেছে প্রবল ধারায়। সদর দরজায় কড়া নাড়ল কেউ। শিখা বেগম চার্জার লাইট হাতে খুলে দিলেন দরজা। অপরিচিত মুখ দেখে কুঁচকে নিলেন ভ্রু জোড়া। বাহিরের অবস্থা খুব খারাপ। এই ঝড় বাদলের দিনে কোত্থেকে এলো এই অপরিচিত ছেলেটি? দেখেই বোঝা যায় বয়স খুবই কম। খুঁটিয়ে খুঁটিয়ে ছেলেটিকে দেখে নিলেন তিনি, শুধালেন। কাকে চাই? ছেলেটি ধীর স্থির কণ্ঠের জবাব। ফয়সাল স্যারকে। কি এত দরকার যে এমন এক পরিস্থিতিতে ছেলেটি বাড়িতে চলে এসেছে? শিখা বেগম খেয়াল করলেন ছেলেটি অনেকটা ভিজে গেছে। দরজার সামনে থেকে সরে দাঁড়ালেন, হাত দিয়ে দেখিয়ে বললেন। ওখানে গিয়ে বসো, একটু অপেক্ষা করো। ওনার কথা অনুযায়ী ছেলেটি বসলো নির্দিষ্ট স্থানে। শিখা বেগম একটি গামছা এনে ছেলেটার হাতে দিলেন, বললেন। ভিজে গেছো তুমি, এটা দিয়ে পানি মুছে নাও। হাত বাড়িয়ে গামছাটা নিল সে। শিখা বেগম ঘরে গেলেন। ফয়সাল ইসলাম বিছানায় বসে স্কুলের ছাত্র ছাত্রীদের পরীক্ষার খাতা দেখছিলেন, কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ায় সেই স্থানেই চুপচাপ বসে রইলেন। শিখা স্বামীর উদ্দেশ্যে বললেন। একটা ছেলে এসেছে তোমার সঙ্গে দেখা করতে, সোফায় বসিয়ে রেখে এসেছি। মনে হচ্ছে খুব দরকারি কোনো কাজ আছে, নইলে এমন সময় কেউ বৃষ্টিতে ভিজে আসে? ছেলেটাকে চিনি না মুখ, আগে কখনো দেখেছি বলে মনে হয় না। চশমাটা চোখে পড়ে বাহিরে এলেন ফয়সাল ইসলাম। পেছন পেছন শিখা বেগমও এলেন। সোফায় মাথা নিচু করে বসে থাকা ছেলেটাকে দেখে ঈষৎ চমকান। তর্জনী আঙ্গুলের সাহায্যে চশমা ঠিক করে তার সামনে গিয়ে বসলেন। চমকায়িত কণ্ঠে শুধান। তুমি? ইফাত মাথা তুলে তাকায়। ভেজা শরীর মোছার জন্য শিখা বেগমের দেয়া গামছাটা কাজে লাগায়নি সে। গামছা পড়ে আছে পাশে। শিখা বেগম স্বামীর মুখশ্রীতে দৃষ্টি ফেলতেই বুঝতে পারেন তিনি অবাক হয়েছেন। কে এই ছেলে যাকে দেখে ওনার স্বামী এত অবাক হয়েছেন? ফয়সাল ইসলাম চাপা গর্জন তুলে বললেন। যা বলার তোমার বাবাকে তো বলে দিয়েছি, তাহলে আবার কেন এলে তুমি? বাবার কথায় সম্মতি জ্ঞাপন করলে তো আর আমাকে বৃষ্টির মধ্যে আপনার বাড়িতে আসতে হতো না। শিখা বেগম বিস্মিত স্বরে স্বামীর উদ্দেশ্যে প্রশ্ন করলেন। ছেলেটাকে? ফয়সাল ইসলাম ইফাতের দিকে দৃষ্টি রেখেই বললেন। যার কারণে মেয়ের গায়ে হাত তুলেছিলে, ও সেই মির্জা বাড়ির ছোট ছেলে ইফাত মির্জা। স্বামীর কথায় শিখা বেগমও চমকান। আবারও ভালো করে ছেলেটার দিকে তাকান। পোশাক আশাকে শহরে একটা ভাব রয়েছে, কেউ দেখে বলতেই পারবে না যে ছেলেটা গ্রামে থাকে। কথাবার্তাও বেশ শুদ্ধ সাবলীল, চোখে লেপ্টে আছে মায়া। অথচ প্রথম যেদিন ছেলেটার সম্পর্কে শুনেছিলেন তিনি, তখন খুব রাগ হয়েছিল মেয়ের পছন্দের ওপর। ভেবেছিলেন কোনো বখাটে টাইপের ছেলে হবে হয়তো, কিন্তু এই মুহূর্তে ওনার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। ইফাত নিম্নস্বরে বলল। আমার ভুলটা কোথায় একটু বলবেন? ভালোবাসাটা কি অন্যায় স্যার? কেন আমি এত অপছন্দ আপনার? শিখা বেগম স্বামীর ঠিক পাশেই বসলেন, দৃষ্টি ইফাতের দিকে। ফয়সাল ইসলাম তৎক্ষণাৎ উত্তর দিতে পারলেন না। ছেলেটার কণ্ঠস্বরে অনেক কষ্ট, যা তিনি বুঝতে পারছেন। কয়েক মিনিট নীরবতার পর উনি বললেন। দোষ তোমার নয়, দোষ তোমার বংশের, দোষ তোমার বাপ ভাইয়ের। তাদের চরিত্রের ঠিক নেই, আর না আছে কোনো পরিবেশ। হারামখোর সব। বিয়ে তো আমি করব, সংসার আমি করব, তাহলে ওদের চরিত্র কি আসে যায়? অবশ্যই আসে যায়। তোমার শরীরে ওদের রক্ত বইছে, দুদিন পর যে তুমিও ওদের মতো হয়ে যাবে না তার কোনো গ্যারান্টি আছে? তখন আমার মেয়েটার কি হবে? তোমার বাবার দুজন স্ত্রী, দুজনই জীবিত। এমন পরিবেশে আমার মেয়ে সংসার করবে কিভাবে? তুমি তো বেকার, বউকে খাওয়াবে কি? তার শখ পূরণ করবে কি করে? বাবার হারাম পয়সায়? শুধু স্বামী ভালো হলেই হয় না, পাশাপাশি শ্বশুরবাড়ির মানুষগুলোও ভালো থাকতে হয়। আমি গ্রাজুয়েট, কয়েকটা কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিয়েছে, দুটো কোম্পানিতে হয়েও গেছে। কদিন পর তার মধ্যে থেকে যে কোনো একটা জয়েন হব। তাই বাবার টাকে বউ পালার প্রয়োজন হবে না। রইল বাকি পরিবার। আমি যদি ঠিক থাকি তাহলে আমার পরিবার দিয়ে কি আসে যায়?
আবারও চুপ করে রইলেন ফয়সাল ইসলাম। যুক্তি দিয়ে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছেন না। শিখা বেগমের মনে ধরল ইফাত নামক ছেলেটাকে। মনের ভেতরে চাপার রাগ মিলিয়ে গেল। এমন একটা ছেলেকেই তো তিনি মেয়ের জীবনে চাইছিলেন। স্বামীর দিকে আর চোখে তাকালেন, নিঃশব্দে সন্তর্পণে নিঃশ্বাস ফেললেন। ইফাত পুনরায় বলল, দয়া করে আপনাদের মধ্যকার বিবাদ আমাদের মধ্যে আনবেন না স্যার। আমি পায়রাকে ভালোবাসি। আমি হালালভাবে ওকে আমার জীবনে চাই। তার জন্য যা করতে বলবেন আমি তাই করব। আবেগে জীবন চলে না। ফয়সাল ইসলামের সোজা উত্তর। আমার বয়সটাকে কি আপনার আবেগের বয়স মনে হয়? গ্রাজুয়েশন শেষ করা একটা ছেলে আবেগের মধ্যে ডুবে আছে? আপনার এমনটাকে আরো কিভাবে মনে হলো? নওয়াজ মির্জার কথার পরিপ্রেক্ষিতে সোজাসাপটা যুক্তির সম্মত উত্তর দিতে পারলেও ইফাতের কথার বিপরীতে তিনি কিছুই বলতে পারছেন না। উত্তর দেওয়ার জন্য নিতে হচ্ছে সময়, তবুও সাজাতে পারছেন না কথা। ছেলেটা সত্যি বুদ্ধিমান এবং বিচক্ষণ, নইলে কিভাবে ফয়সাল ইসলামের মতো মানুষকে কথার জালে ভাসিয়ে দিল? কোনো উত্তর না পেয়ে ইফাত বলল, বলার মতো কিছু খুঁজে পাচ্ছেন না তাই তো? আমার সঙ্গে পায়রার বিয়ে না দেওয়ার একটাই কারণ, তা হচ্ছে আমি মির্জা বাড়ির ছেলে। এটা আমার অপরাধ? আমি ইচ্ছে করেই কি ওই বাড়িতে জন্মেছে বলুন? ভুলে যাও আমার মেয়েকে, ও তোমায় ভালোবাসে না। তুমি যেমনই হও, আমি তোমার কাছে মেয়ে বিয়ে দেব না, মানে দিব না। পায়রার নিজে মুখে বলেছ আমায় ভালোবাসে না। ফয়সাল ইসলাম দৃষ্টি সরিয়ে নিলেন, মনে মনে আল্লাহর কাছে মাফ চাইলেন, মিথ্যে বললেন। হুম। ইফাত বিশ্বাস করতে পারল না কথাটা, বলল, আমি বিশ্বাস করি না। একবার ওকে ডেকে আনুন, বলুন আমার সামনে এসে মন থেকে কথাটা বলতে, তাহলে কথা দিচ্ছে আর কখন আপনাদের সামনে আসবো না। শেষের কথাটা বলতে গলাটা কেঁপে উঠল ইফাতের। হৃদয়ে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। টিনের চালে বৃষ্টির ফোঁটা পড়ার শব্দে বাইরের আওয়াজ ঘর পর্যন্ত পৌঁছায় না। ইফাতকে দেখেই পিয়াসা দৌড়ে গিয়ে বোনকে জানায় অপরিচিত একটা ছেলে এসেছে বাবার সঙ্গে দেখা করতে। আগ্রহ নিয়ে পর্দার আড়ালে উকি দিতেই পরিচিত মুখখানা দেখে চমকে যায় পায়রা। তাদের বলা সমস্ত কথায় তার শ্রবণালী পর্যন্ত পৌঁছেছে। বসার ঘরের দেওয়ালের পাশ ঘেঁষে নতমস্তকে দাঁড়িয়ে আছে পায়রা। বাহিরের মতো হু হু ঝড় তার ভেতরেও প্রবাহিত হচ্ছে, যা যে কোনো মুহূর্তে তছনছ করে দিতে পারে তাকে, ভেঙে চুরে গুড়িয়ে দিতে পারে তার সদ্য অনুভূতিতে ডুবে থাকা হৃদয়কে। ইফাতের সম্পূর্ণ দৃষ্টি তার প্রিয়তমার মুখশ্রীতে। এক সপ্তাহ পর আজ দুজনে মুখোমুখি হয়েছে। ফয়সাল ইসলাম নিজে গিয়ে মেয়েকে ডেকে এনেছেন, শিখিয়ে দিয়েছেন নিজের বলা কথাগুলো। দুজনের ধ্যান ভাঙল ফয়সাল ইসলামের তীক্ষ্ণ কণ্ঠে। পায়রা মা আমার, এই ছেলে যা জানতে চাইছে তার ঠিকঠাক উত্তর দিতে তো। পিটপিট করে ইফাতের মুখের দিকে তাকালো পায়রা। ফয়সাল ইসলাম ইফাতের উদ্দেশ্যে বললেন, আমার মেয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে, যা জিজ্ঞেস করার নিজে করে নাও। কয়েক মুহূর্ত নীরবতার পর ইফাত শুধালো, তোমার বাবার মতে তুমি নাকি আমায় ভালোবাসো না? সত্যি কি পায়রা, সত্যি তুমি আমায় ভালোবাসো না? কি স্নিগ্ধ মায়াময় কণ্ঠস্বর, মায়া ভরা দৃষ্টি। এই কণ্ঠস্বর, এই দৃষ্টি তো পায়রার মতো আবেগহীন মেয়েকে ঘায়েল করেছিল, ছোট্ট হৃদয়টাকে পরিণত করেছিল প্রেম মহলে। এই সুন্দর মুখখানার উপর কি করে নির্মম একটি মিথ্যে কথা বলবে সে? তার মনে যে এই পুরুষটিকে নিয়ে অনেক অনুভূতি জমা রয়েছে, যার নাম ভালোবাসা। না, কিছুতেই এমন কঠিন একটি মিথ্যে কথা বলতে পারবে না পায়রা। কিন্তু না বললে যে তার বাবা কষ্ট পাবে, বাবার কষ্টই বা কি করে সহ্য করবে পায়রা? মনে মনে বলতে লাগলো, কেন এমন এক পরিস্থিতিতে পড়তে হলো আমায়? আমি তো কখনো কোনো অন্যায় করিনি কারো কোনো ক্ষতি। তাহলে তাহলে কেন আমার সঙ্গে এমন হচ্ছে? চোখের কালো মণিজোড়া অশান্ত, হাত থর থর করে কাঁপছে। পরনের ওড়নার কোণা শক্ত করে ধরে রেখেছে পায়রা। দূরে বসে তীক্ষ্ণ প্রখর দৃষ্টিতে খুব মনোযোগ সহকারে তা অবলোকন করছে ইফাত। ফয়সাল ইসলাম গলা খাকারি দিয়ে বলে উঠলেন, উত্তর দিচ্ছিস না কেন পায়রা? সামান্য একটা কথা বলতে এত সময় লাগে? কথাটা সত্যি কি সামান্য? সবার কাছে কথাটা সামান্য হলেও সামনের দুই মানব মানবের নিকট তা অনেক কঠিন বাক্য। দেখতে দেখতে আরও কিছুটা সময় পার হলো। ফয়সাল ইসলাম মেয়েকে তাড়া দিচ্ছেন। পায়রার গলা থেকে যেন কোনো কথাই বের হচ্ছে না এই মুহূর্তে। এলোমেলো ছন্নছাড়া হয়ে গেছে বাক্যগুলো। ইফাত শব্দ করে নিঃশ্বাস ফেলল। নিঃশ্বাসটা এতক্ষণ যেন তার বুকের ভেতরে আটকে ছিল। দৃষ্টি পায়রাতেই নিবদ্ধ রেখে ম্লান হাসল। ফয়সাল ইসলামের উদ্দেশ্যে সে বলল, আর কিছু বলতে হবে না, যা বলছে আর বলছে গেছে। পারলে আমায় মাফ করে দিবেন স্যার, আসে।
বাইরের ঝড় এখনো থামেনি বৃষ্টির তেজ। বসা থেকে উঠে বড় বড় কদম ফেলে সেখান থেকে চলে গেল ইফাত। উপস্থিত সকলে আশ্চর্য হলো ছেলেটার কর্মকাণ্ডে। পায়রার মনে প্রশ্ন বাসা বাঁধল, কি বুঝলেন উনি? ওই রহস্যময় হাসিটার অর্থ কি? আমাকে ভুল বুঝেননি তো আবার? পায়রার বুকটা ধক করে উঠল। ছুটে চলে গেল ঘরে, আটকে দিল দরজা। বালিশে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। বিড়বিড় করে বলতে লাগলো, আমি তো ভালোবাসতে চাইনি, জড়াইনি কোনো অবৈধ সম্পর্কে। তাহলে কেন কেন এত কষ্ট পেতে হচ্ছে আমার?